আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলগুলো যদি সঠিকভাবে দেশ পরিচালনা করত তাহলে অন্তর্বর্তী সরকারের প্রয়োজন হতো না, মন্তব্য সৈয়দা রিজওয়ানা হাসানের। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের। বিজয়ের সুফল নষ্ট হয় এমন কথা না বলার পরামর্শ। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, মন্তব্য হাসনাতের। ফ্যাসিবাদকে ফেরানোর চেষ্টা প্রতিহতের ঘোষণা সার্জিসের। দুদক আবারও সাবেক আমলাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত। দুর্নীতির অভিযোগ থাকা ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগে সমালোচনা। কমিশন পুনর্গঠন চায় টিআইবি। এবং ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি সাকিব আল হাসান। বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকলেও ব্যাটিংয়ে বাধা নেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। রাজনৈতিক দলগুলো যদি সঠিকভাবে দেশ পরিচালনা করত তাহলে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার প্রয়োজন হতো না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, রাজনীতিবিদরা ঠিকভাবে কাজ করতেন তাহলে 53 বছরেও দেশের সমস্যা দূর হয়নি কেন, এমন প্রশ্ন রাখেন উপদেষ্টা। রাজধানীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক ও চালক পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ভারতের সাথে সম্পর্কের ওপর রাজনৈতিক অস্থিরতার যে ছায়া পড়েছে তা দুদেশের স্বার্থেই দূর করতে হবে। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার? কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? উড ইউ প্লিজ আনসার? তাদেরকে ছাড়া সমস্যার সমাধান হবে না, এটা সঠিক কথা। এটাই তো হওয়ার উচিত যে নির্বাচিত জনপ্রতিনিধিরা সমস্যার সমাধান করবেন। তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা। কিন্তু ওনারা করেননি কেন তাহলে 53 বছর? তাহলে কেন আমাদেরকে আজকে আমাদের কাজ ছেড়ে এসে দায়িত্ব নিতে হচ্ছে? রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক উপদেষ্টার বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের বিজয়ের সুফল নষ্ট হয় এমন কোনো কথা না বলতে উপদেষ্টাদের সতর্ক থাকার তাগিদ দেন তিনি। রাজধানীতে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলো শুরু থেকে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে অংশ নিয়ে বিএনপি সিনিয়র নেতারা বলেন, স্বাধীন হয়েও বাঙালি জাতি যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে তা নিশ্চিত করতেই জাতির মেধাবী সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। একইভাবে ক্ষমতা চিরস্থায়ী করতে জুলাই আগস্টে ফ্যাসিবাদী হাসিনা ছাত্র জনতাকে হত্যা করেছে। আমি কিন্তু বিগত 5ই আগস্ট পূর্ববর্তী সময়ের সঙ্গে 1971-এর একটি সাদৃশ্য খুঁজে পাই। এবারে ইন্টালেকচুয়াল, শিক্ষক, শিল্পী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেশনাল তাদেরকে হয়তো সেভাবে টার্গেট করা হয়নি, কিন্তু এবার উদীয়মান ছাত্র তাদেরকে এবার টার্গেট করা হয়েছে। বিগত ফেসিবাদের সময়ে একটি সিস্টেমেটিক ওয়েতে বিভিন্ন প্রক্রিয়ায় বাংলাদেশের টোটাল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা প্রকল্প নেওয়া হয়। বাংলাদেশের ব্যুরোক্রেসি থেকে শুরু করে এটাকে একটা মেধাহীন জাতিতে পরিণত করার বিশাল একটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এই ফেসিবাদের শাসনামলে। পতিত স্বৈরাচার ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব সহ নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে সবাই সমর্থন করে, তাই তাদের জনপ্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। তাদের আশঙ্কা, নির্বাচন বিলম্ব হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণ ক্ষতিগ্রস্ত। অতএব সংস্কার শুরু করেন, আমরাও সমর্থন করব,
কিন্তু সর্বাধিক গুরুত্ব দিতে হবে নির্বাচনকে। প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, এখনো তাকে আমরা সমর্থন করে দিচ্ছি। তুমি যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ভুল পদক্ষেপ ফেললে পরাজিত শক্তির কাছে হেরে যাবে পুরো দেশ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির আন্তর্জাতিক কমিটির সাথে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত তুরস্কের আন্তর্জাতিক বিচার বিভাগের প্রতিনিধি দল। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠকে জুলাই গণ আন্দোলনে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। শেখ হাসিনা সহ গণহত্যার সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের কিভাবে বিচারের আওতায় আনা যায়, এসব বিষয় উঠে আসে। পরের সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তুরস্কের স্বৈরশাসনের পতনের পর 4,000 বিচারক সহ 1,25,000 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। বাংলাদেশের স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের কিভাবে শাস্তির আওতায় আনা হবে তা নিয়েও আলোচনা হয়। দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে মিথ্যাচার করে বিদেশি বন্ধুদের বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি পরাজিত শক্তি, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে দলীয় কর্মী সভায় তিনি আরও বলেন, 14.5 বছর পর দেশের মানুষ মুক্তি পেয়েছে, তারা এখন সজাগ, তাই কোনো ষড়যন্ত্রই কাজে আসছে না। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও দখল করতে দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে জামায়াতের আমির বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায় তার দল। দেশের প্রতি ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যা, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে, এখন তড়পাচ্ছে, দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে, দেশ থেকে করছে, বিদেশ থেকে করছে। দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। স্বৈরশাসক শেখ হাসিনা ও তার সহযোগীদের আশ্রয় প্রশ্রয় দেয়ায় বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ভারত হুমকি হয়ে উঠেছে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পতিত শেখ হাসিনার অধীনে বাংলাদেশকে 7 সিস্টার্সের মতো একটি রাজ্য মনে করত বলেই 5 অগাস্টের গণ অভ্যুত্থান মেনে নিতে পারেনি ভারত। এই অবস্থান থেকে সরে না এলে দুদেশের দূরত্ব আরও বাড়বে বলে মনে করেন এই ছাত্রনেতা। আদিন সজীবের রিপোর্ট। 5 আগস্ট 2024, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। দীর্ঘ স্বৈরশাসনের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান বদলে যায়। একদিকে হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ঠাঁই দেওয়ার পাশাপাশি সংখ্যালঘু, ভিসা জটিলতা সহ নানা ইস্যুতে দেশটির বাড়াবাড়ি আচরণ, বিপরীতে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা সবাই একই পরিবারের সদস্য, সংযত হয়ে সামাল দিচ্ছে কঠিন পরিস্থিতি। বাংলাদেশ ভারত সম্পর্ক সহ সমসাময়িক বিষয়ে এটিএন বাংলার সঙ্গে খোলামেলা কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ভারত একটা দীর্ঘ সময় আধিপত্যবাদের যে বিকাশের শস্যভূমি হয়ে উঠেছিল এই হাসিনার অধীনের বাংলাদেশ, সে আওয়ামী লীগের মধ্য দিয়ে সে কিন্তু 7 সিস্টারের মতো এটা 8 সিস্টার হিসেবে এই বাংলাদেশকে বিবেচনা করেছে এবং এটির মধ্য দিয়ে কিন্তু সে আমাদের এই যে দক্ষিণ এশিয়া তার আধিপত্য বিস্তার করে রেখেছিল এবং ভারতের সাথে পার্শ্ববর্তী কোনো দেশের সম্পর্ক ভালো নেই। ভারতকে আওয়ামী টেররিস্টদের সেফ হোম উল্লেখ করে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এই ছাত্রনেতা বলেন, জুলাই বিপ্লবের হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে দেশটি। হাসিনা সহ আওয়ামী যত দূষর রয়েছে সবার এখন সেফ হোম হয়ে উঠেছে হচ্ছে ভারত। তার মানে হচ্ছে ভারতের যে বর্তমান যেই অবস্থানটি আমাদের কাছে সেটি হচ্ছে হাউস অফ টেরর। ভারত হয়ে গিয়েছে এখন জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষকতার একটি
জায়গা। এখন এই জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা দিতে গিয়ে ভারত আমাদের যে সার্বভৌমত্ব, আমাদের যে অখণ্ডতা, সেটির উপরে হচ্ছে ভারত হুমকি স্বরূপ হিসাবে আমরা বিবেচনা করছি। নির্দিষ্ট কোনো দলের লেন্স দিয়ে নয়, প্রতিবেশী দেশটিকে বাংলাদেশের জনগণের ভাষা বোঝার পরামর্শ দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ ছিল ভারতের বেতনভুক্ত একটি কর্মচারীর মতো করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে। যখনই দেখেছে জনগণ সেটির বিরুদ্ধে তার রায় দিয়েছে, তখন ভারতের মাথা খারাপ হয়ে গিয়েছে। জনগণের সাথে ভারতের যেই রাষ্ট্রের যেই দূরত্বটি, সেই দূরত্বটি আরও বেশি সেটি বিস্তৃত হবে, যেটি আমরা চাই না। বরং আমরা চাই ভারত রাষ্ট্রের সাথে বাংলাদেশের রাষ্ট্র সম্পর্ক হবে। ভারতের শুভ বুদ্ধির উদয় হবে এমন প্রত্যাশা করে ছাত্র আন্দোলনের এই শীর্ষ নেতা বলেন, ন্যায্যতার ভিত্তিতেই আগামীতে দুদেশের সম্পর্ক আরো উন্নতি হবে। আমরা বাংলাদেশেই তাদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছি না। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করা হলে তাদের প্রতিহতে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। 5 আগস্ট ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন হলেও এখনও বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি অব্যাহত রয়েছে বলে অভিযোগ করে জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সমন্বয়ক বলেন, যে পরিচয়েই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো হোক না কেন, তাদের পরিচয় অপরাধী। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি। পুরো উত্তরবঙ্গকে শোষণ করা হয়েছে। এই খুনি শেখ হাসিনা 15 সালের পরে শুরু করে ঢাকা থেকে তার বাড়ি অভিমুখী যে এক্সপ্রেসওয়ে বানিয়েছে, সেটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু সেই খুনি হাসিনা ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যে 4 লেনের রাস্তার কার্যক্রম আজকে থেকে 1 যুগ আগে শুরু করেছে, সেটা এখন পর্যন্ত শেষ করে। আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আওয়ামী লীগের মতো অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দাসের মতো ব্যবহার না করতে পেরে বাংলাদেশের সাথে ভারত সম্পর্ক নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে যুব অধিকার পরিষদের এক সমাবেশে তিনি কথা বলেন। পতিত সরকারের আমলে ভারতের সাথে যত অন্যায্য চুক্তি হয়েছে তা জনগণের সামনে তুলে ধরার দাবিও জানান তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে নূর বলেন, নিজেদের খেয়াল খুশি মতো উপদেষ্টা নিয়োগ দেয়ায় সর্বদলীয় আস্থা হারাচ্ছে সরকার। আওয়ামী লীগকে যেভাবে তারা দাস দাসীর মতো ব্যবহার করেছে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সরকার কিংবা কোনো রাজনৈতিক দলকে সেভাবে দাস দাসীর মতো ব্যবহার করতে পারবে না। আমাদের জন্য অভিন্ন নদীর ন্যায্য হিস্সা তিস্তা চুক্তি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা ইউনূস সরকারকে অনুরোধ জানাবো, ভারত যদি তিস্তা চুক্তিতে সায় না দেয়, প্রয়োজনে চীনকে নিয়ে আপনারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেন। দুর্নীতির অভিযোগ থাকা ব্যক্তিকে দুদক চেয়ারম্যান নিয়োগ দেয়ায় সমালোচনা সৃষ্টি হয়েছে। এমনকি চেয়ারম্যান ও কমিশনের নিয়োগে দুদক সংস্কার কমিশনের মতামত নেওয়া হয়নি। এই কমিশনকে পুনর্গঠনের সুপারিশ করেছেন কমিটির প্রধান টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আর বিশ্লেষকরা বলছেন, আবারও সাবেক আমলাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে দুদক। সমালোচনা বন্ধে তাদের করতে হবে দৃশ্যমান কাজ। বিস্তারিত মাহবুব কবির চপলের রিপোর্টে। দুর্নীতিবাজদের বলা হয় শক্তের ভক্ত নরমের জম। দুদকের মাধ্যমে দুর্নীতি হবে খতম, এমন আশা নিয়ে আবারও নিয়োগ দেওয়া হয়েছে দুদক চেয়ারম্যান ও কমিশনার। কিন্তু দুদক চেয়ারম্যানকে নিয়ে উঠেছে বিতর্ক। 2006 সালে বিমানের এমডি থাকার সময় তার বিরুদ্ধে দুর্নীতির তথ্য উঠে আসে গোয়েন্দা প্রতিবেদনে, যেটার 13 বছর অনুসন্ধান করে দুদক। অভিযোগগুলি তো আপনাদের হাতেই আছে, যদি ভাইরাল হয়ে থাকে আপনারা কেন তদন্ত করছেন না? দুদককে ঢেলে সাজাতে সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার, কিন্তু তাদের সুপারিশের আগেই সেই পুরনো নিয়মে নিয়োগ দেওয়া হলো চেয়ারম্যান ও কমিশনার। তাই কিছুটা অসন্তুষ্ট সংস্কার কমিশন। যেহেতু একটা অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে এটা গঠিত হলো, এটাকে অন্তর্বর্তী ব্যবস্থাই থাকবে।
যখন প্রতিবেদনের উপর নির্ভর করে সংস্কার কার্যক্রম শুরু হবে তখন একটা নতুন কমিশন ঢেলে সাজানো হবে, যেখানে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তারা প্রার্থী বা তারা বিবেচিত হতে পারেন যদি তাদের সেই যোগ্যতা থাকে, কিন্তু এর বাইরেও আমরা মনে করি বিভিন্ন যে আমাদের মানদণ্ড নির্ধারিত হবে তার উপর ভিত্তি করে এবং যে প্রক্রিয়া নির্ধারিত হবে তার উপর ভিত্তি করে নতুন কমিশন গঠিত হবে। ঘুরে ফিরে দেখা যাচ্ছে প্রতিবারই সিভিল সার্ভেন্টদের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান করা হচ্ছে। হ্যাঁ, ওখানে জাস্টিস আসতে পারে, যে কোনো শিক্ষক আসতে পারে, অন্য কেউ আসতে পারে, এরকম কোনো বাধা ধরা নিয়ম নাই। ছাত্র জনতার আন্দোলনের পর ব্যতিক্রম কমিশন দেখতে চেয়েছিলেন অনেকেই, কিন্তু আবারও সাবেক আমলাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হলো দুদক। তবে তারা দৃশ্যমান কাজ করতে পারলে সমালোচনা থাকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেক কমিশন শুধুমাত্র যেন সিভিল সার্ভেন্টদের পুনর্বাসন কেন্দ্র হয়ে না উঠে, এটাও সরকারের বিবেচনা করা উচিত। ঢালাভাবে এটা বলতে চাচ্ছি না যে 3 জন নিযুক্ত হয়েছেন তারা অযোগ্য হয়ে যাবেন, তারা কাজ করতে পারবেন না, সেটা আমরা বলতে চাই না। তারা এই সময়ে তাদেরকে যোগ্যতার পরিচয় দিবেন। দুর্নীতি যেই করুক, সে সরকারি কর্মচারী হোক অথবা সাধারণ জনগণই হোক, সবার ব্যাপারে নিরপেক্ষভাবে বিবেচনা করা দরকার। আমরা যদি একটা আদর্শ দুদক পেয়েও যাই, তারপরও সেই দুদক তার নির্ধারিত কার্যক্রম বা প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারবে না যতদিন পর্যন্ত না আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন হয়, যার সাথে বৈষম্যবিরোধী আন্দোলনের মূল চেতনার একটা সংস্পর্শ থাকবে। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সুপারিশ জমা দেবে দুদক সংস্কার কমিশন। বাস্তব সংস্কার শুরু হবে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়েছে পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলায়। এসব জেলার উপর দিয়ে আজ মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আর চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন 8.4 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এদিকে আগামী সপ্তাহে দেশের আরও কয়েক জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমাণ। প্রকৃতিতে শোভা পাচ্ছে শীতের আমেজ। প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই, তবুও জীবিকার তাগিদে কর্মক্ষেত্রে যাচ্ছেন শ্রমজীবীরা। আজের 8টা-9টা হইলে থাকা যায় না, হাত পা ঠান্ডা করে থাকা যায় না। এখন তো গাড়ির জমা, নিজের ভাতের বিল, একাবেলা কামাই হয় 300, পাঁচাবেলা কামাই হয় 200-250 এরকম। এরই মধ্যে উত্তরের কয়েকটি জেলায় শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সপ্তাহখানেকের মধ্যে তাপমাত্রা আরও নামবে। স্বাভাবিক তাপমাত্রাতেও শীতের অনুভূতি বেশি হওয়ায় পরিবেশ দূষণকেই দুষছেন আবহাওয়াবিদ। ডাস্ট পার্টিকেল এবং এয়ার পলিউশন অনেক বেড়ে যাচ্ছে, এবং শুধু এটা না, এয়ার পলিউশন এবং ট্রান্সবাউন্ডারি পলিউশনও আছে। মানে এইসব পলিউশনের কারণে ইদানিং দেখা যাচ্ছে সানশাইন আর কমে যাচ্ছে। 40 বছর ডাটা অ্যানালিসিস করে দেখা গেছে সিগনিফিকেন্ট হারে আপনার ডে টেম্পারেচার কমে যাচ্ছে শীতকালে, এবং এটা খুবই অ্যালার্মিং ইস্যু। আসছে জানুয়ারিতে রাতে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে জানান তিনি। বেসিক্যালি জানুয়ারি তাপমাত্রা অনেক কমে যায়, আর সেক্ষেত্রে হয়তো অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি এবং উত্তর অঞ্চল এবং পশ্চিম অঞ্চলে মাঝারি থেকে তীব্র আকারে শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। এটা জানুয়ারিতে বর্ষার কারণে দিনের তাপমাত্রা কমে গেছে, এই জন্য শীতের যে অনুভূতি এটা অনেকটা বেড়ে গেছে। রাজধানীতে শুক্রবার 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী, চুয়াডাঙ্গা সহ অনেক জেলায় তাপমাত্রা নেমেছে 10-এর নিচে। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। এবারে মহান মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের বিশেষ আয়োজন, মুক্তিযুদ্ধের বিজয় গাথা। 1971 সালে পাকিস্তানি স্বৈর শাসন, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে তরুণ বাঙালি সৈনিকদের বিদ্রোহ বিশ্বের বুকে লাল সবুজের বাংলাদেশ প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা রাখে। বাঙালি সৈনিকদের নেতৃত্বেই গড়ে ওঠে মুক্তিবাহিনী। রণাঙ্গনে তাদের প্রশিক্ষণ ও নির্দেশনায় অসামান্য বীরত্বগাথা রচনা করে সাধারণ মানুষ। সেসব সেনা অফিসারদের অন্যতম মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। যশোর ক্যান্টনমেন্টে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেয়া তৎকালীন ক্যাপ্টেন হাফিজ যশোর, জামালপুর, সিলেট শত্রু মুক্ত করতে অসামান্য অবদান রাখেন। বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজের সাথে কথা বলেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। 30শে মার্চ 1971
স্বাধীন দেশের আকাঙ্ক্ষায় মুক্তিকামী 7 কোটি মানুষের পূর্ব পাকিস্তান তখন অগ্নিগর্ভ। যশোর ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম ব্যাটালিয়নকে নিরস্ত্র করার নির্দেশ দেয় পাকিস্তান সেনা অফিসাররা। তরুণ ক্যাপ্টেন হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে বিদ্রোহ করে বাঙালি সৈনিকরা। 8 ঘন্টার সম্মুখ যুদ্ধে পরাস্ত হয় পাকিস্তানি সেনারা। ক্যান্টনমেন্ট থেকে বিকেলের দিকে বের হয়ে এসে দেখি খিতিবদিয়া নামে একটা গ্রাম ছিল, সেখানে হাজার হাজার ছাত্র যুবক অপেক্ষা করে আছে। নারায় তকবীর, জয় বাংলা ইত্যাদি দিচ্ছে, হাতে দা, খন্তা, কুড়াল ইত্যাদি নিয়ে তারা দাঁড়িয়ে আছে যুদ্ধ করবে বলে। আমাকে বলে স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব। এই যে জনতার যে স্বতঃস্ফূর্ত সমর্থন, এটি দেখে আমি অবাক হয়ে গেলাম। সেদিনই আমার ধারণা হয়েছে যে মুক্তিযুদ্ধ শুরু হলো, এই যুদ্ধে আমরা অবশ্যই বিজয়ী হব। এটি হলো প্রথম একটা উত্তেজনাকর মুহূর্ত, যেটি আগের দিনও বা কয়েক ঘন্টা আগেও চিন্তা করি নাই যে বিদ্রোহী সৈনিকে রূপান্তরিত হব। সেদিন যদি আমরা সৈনিকেরা বিদ্রোহ না করতাম তাহলে মুক্তিযুদ্ধ হতো না। মুক্তিযুদ্ধের সেই সব ভয়াবহ স্মৃতির কথা বলতে গিয়ে যেন 53 বছর আগে ফিরে গেলেন 80 বছর বয়সী মেজর হাফিজউদ্দিন আহমেদ। যুদ্ধকালীন সময়ে সেই তরুণ ক্যাপ্টেন হাফিজ টান টান উত্তেজনা নিয়ে শুনিয়ে গেলেন 71-এর 30 জুলাই জামালপুর শত্রুমুক্ত করা আর দেশ স্বাধীন হওয়ার 2 দিন আগে সিলেটে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার ভয়াবহ গল্প। আমি এই যশোর কুষ্টিয়া অঞ্চল থেকে বিভিন্ন ইউথ ক্যাম্প থেকে 500 ছাত্রকে রিক্রুট করি আমার ব্যাটালিয়নের জন্য। তাদেরকে 1.5 মাস ট্রেনিং দেওয়া হয় মেঘালয়ের এক বনাঞ্চলে, যার নাম ছিল তেলধারা। এখানে গঠিত হয় 1ম ইস্ট বেঙ্গল, 3য় ইস্ট বেঙ্গল এবং 8ম ইস্ট বেঙ্গল নিয়ে জেড ফোর্সের অধিনায়ক ছিলেন বিখ্যাত মেজর জিয়াউর রহমান। 1.5 মাস ট্রেনিংয়ের পর এই সেনা দল একটি দুর্ধর্ষ মুক্তিবাহিনীতে রূপান্তরিত হয়। আমার ব্যাটালিয়নে ওই যে 500 ছাত্রকে রিক্রুট করেছিলাম তার 100ই সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে। আমাদের 3 জন অফিসার, ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ, লেফটেন্যান্ট আনোয়ার হোসেন এবং ক্যাপ্টেন মাহবুবুর রহমান শহীদ হন। আমরা কয়েকজন আহত হই এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে বেশি সাহসিকতা পদক অর্জন করেছে আমার অধীনস্থ এই বাহিনী 1ম ইস্ট বেঙ্গল। পাওয়া না পাওয়া নিয়ে কোনো আক্ষেপ অভিযোগ নেই বাংলা মায়ের 20 সন্তান হাফিজউদ্দিন আহমেদের। মুক্তিযোদ্ধারা প্রাপ্য সম্মান পাক, রাষ্ট্রের কাছে এটিই তার একমাত্র চাওয়া। দুঃখ লাগে এই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের সেই ত্যাগের মূল্যায়ন রাজনৈতিক নেতৃবৃন্দ করে না। গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আমরা একটি কল্যাণ রাষ্ট্র গড়তে চাই যেখানে নাগরিকের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। 2024-এর জুলাই আগস্টের বিপ্লব নতুন করে দেশ গড়ার সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ যেন হেলায় না হারায় প্রিয় স্বদেশ, এমন প্রার্থনায় আলাপচারিতার ইতি টানলেন কিংবদন্তি এই মুক্তিযোদ্ধা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনা ও তার দলের নেতারা ভারতে বসে দেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দিল্লি বাংলাদেশের মানুষের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নষ্টের পায়তারা করছে বলেও জানান তিনি। আপনাদের যদি শেখ হাসিনা খুব পছন্দ হয়, শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানালেন। জনাব মোদী সাহেব, আমি আপনাদের বলতে চাই, শেখ হাসিনাকে নিয়ে রাজনীতি করার সুযোগ দেন, ভোট শুরু করে আপনার কাছে ক্ষমতা কেড়ে নিয়ে দেশের অভিজাত ক্লাব হিসেবে পরিচিত প্রায় শতাব্দী প্রাচীন চিটাগাং সিনিয়র্স ক্লাবের নির্বাচনে ডাক্তার বিশ্বনাথ দাস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন আর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাশফিক উল হাসান। বৃহস্পতিবার রাতে বন্দরনগরীর চিটাগাং সিনিয়র্স ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় 2024-2025 মেয়াদের জন্য ম্যানেজিং কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এতে কার্যকরী কমিটির নির্বাচিত 5 সদস্য হলেন ফাতেমা ফেরদৌস, ডাক্তার মেজবা উদ্দিন আহমেদ, ডাক্তার ভাগ্যধন বড়ুয়া, ফসিউল আলম তাসকিন ও ওয়ালিউল আবেদিন শাকিল। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানী বাজারে কমতে শুরু করেছে আলু, পেঁয়াজ ও সবজির দাম, তবে এখনও স্বস্তি ফেরেনি চালের বাজারে। সয়াবিন তেল লিটারে 8 টাকা বাড়ানো হলেও বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ কম। এদিকে ডিমের ডজন 10 টাকা কমলেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম।
মনির হোসেন তোপর রিপোর্ট। কেজিতে 1-150 টাকা মিনিমাম, এখন বেশি চলছে সব, তো কেনার তো কায়দা নাই, এই জন্য দেখে দেখে ফেরত যেতে হয়। তারপরেও কিছু কিনতে হবে খাওয়ার জন্য। এখন হলো যা পাই তাই খাই, এখন আর বাজেট নেই, আগের মতো আর বাজেট করে কেনাকাটা এটা সম্ভব না। বাজারে পণ্যের দামের সাথে অনেকের পকেটের হিসেবের মিল নেই। বাজারে গিয়ে হিসাব কষতে কেউ কেউ প্রথমে যান মাছের বাজারে। অল্প হলেও বাজেটের মধ্যেই কিনতে হবে সবকিছু। যেভাবে সীমিত বেতনে চাকরি করি, আমাদের চলে না এইভাবে। মাছ ও মাংসের চাহিদা পূরণে হিমশিম খেতে হচ্ছে বেশিরভাগ ক্রেতাকে। কয়েকদিন আগেও ব্রয়লার মুরগি 170 টাকা কেজি বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 200 টাকায়। ঠান্ডা তো, ঠান্ডার মধ্যে মনে করেন মুরগি অনেক মরে যায়, খামারে এখন মুরগি ছাড়ে না, এই জন্য মনে করেন মালের দাম হঠাৎ করে বেড়ে গেছে। দাম উঠা নামার এটা তো গোড়ার থেকে আসে, এটা তো আমাদের এখানে কিছু না। শীতের সবজি, নতুন আলু, পেঁয়াজের দাম নিম্নমুখী। সিমের দাম কমে গেছে, সিম 50 টাকা কেজি, শসা হলো 70 টাকা কেজি, বেগুন আছে হচ্ছে 80 টাকা কেজি, নতুন আলুর দাম এই সপ্তাহে কমে গেছে 70 টাকা কেজি। গেছে সপ্তাহে পেঁয়াজ ছিল 140 বিক্রি করতাম, এই সপ্তাহে আইছে 120 টাকা। আমরা চাই সবজির দাম আরো কমুক, সাধারণ মানুষ খেয়ে বাঁচুক। বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম বাড়ায় নতুন দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল, তবে সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি। তেল চাইলে তেল তারা বলে যে তেল নাই মার্কেটে, অথচ 2 লিটার দিতে আছে 5 লিটার 1 লিটার করে দিতে আছে না তারা। হয় আটা নিতে হবে, না সরষের তেল নিতে হবে, তাহলে আমরা তেল দিব। তেল নিতে হলে আপনার দেখুন সরষের তেল নিতে হবে, পোলাও চাল নেওয়া লাগে, আবার কিছু মশলা নেওয়া লাগে, এগুলো বাধ্যতামূলক, ওগুলো নিলে এগুলো নিতেই হবে। এদিকে বাজারে পুরান 28 চাল 62 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। নতুন চাল উঠতে শুরু করেছে বাজারে। বড় বড় কোম্পানিগুলো চালগুলো রেখে সিন্ডিকেট করতেছে, এদের কাছ থেকে যদি সরাতে পারে তাহলে আশা করছে চালের দাম কেজি 2-4 টাকা কমবে। 28 আসছে, বিয়ার 29 আসছে, এগুলারই এটার দাম একটু কম নতুন চাউলটা। এদিকে ডিমের ডজন 140 টাকায় নেমেছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার ভূখণ্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের চালানো হামলার তীব্র সমালোচনা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব পদক্ষেপ কোনোভাবেই যুক্তিযুক্ত নয় বলে উল্লেখ করেন। তার মতে এর ফলে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। ট্রাম্প মনে করেন যুদ্ধবন্ধের একমাত্র উপায় দুপক্ষের জন্য কল্যাণকর এমন একটি চুক্তিতে পৌঁছানো। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, যুদ্ধবন্ধে তার একটি পরিকল্পনা রয়েছে, তবে এখনই বিষয়টি নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না, কারণ এতে পরিকল্পনাটি ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা তার। এবারে পার্টেক্স খেলার খবর। অনুষ্ঠিত হলো 4 দিন ব্যাপী 10ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আয়োজকরা জানান, অ্যামেচর গলফারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টে 788 জন গলফার অংশ নেন। টুর্নামেন্টে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাসুদ রাজ্জাক চ্যাম্পিয়ন হন। এছাড়াও ভেটারান বিভাগে অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন AIM শাহানুল ইসলাম, সিনিয়র বিভাগে অবসরপ্রাপ্ত কর্নেল নুরুচ্ছামা, লেডিস বিভাগে মিসেস মৌসুমী আনাম এবং জুনিয়র বিভাগে মাস্টার খান ফাহান আহমেদ বিজয়ী হন। অনুষ্ঠানে আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, ঢাকা ব্যাংক PLC চেয়ারম্যান আব্দুল হাই সরকার উপস্থিত ছিলেন। দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে মাতৃভাষা বাংলা নিয়ে সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ খুলনা বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা স্কুল প্রাঙ্গণে আয়োজিত বাছাই পর্বের প্রতিযোগিতায় 800 শিক্ষার্থী অংশ নেন। চূড়ান্ত পর্বে অংশ নিতে ঢাকায় যাবার সুযোগ পেয়েছেন খুলনা বিভাগের সেরা 5 জন বাংলাবিদ। পরে নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও ইস্পাহানি টি লিমিটেডের বিভাগীয় ব্যবস্থাপক জাফর আলী খান। অনুষ্ঠানে প্রতিযোগিতার উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠানের উপমহা ব্যবস্থাপক বিপণন HM ফজলে রাব্বি।
ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের করার পিছনে মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে বাংলা চর্চাকে সঠিক জায়গায় রাখা, বাংলা সাহিত্য, বাংলা চর্চা, বাংলা ঐতিহ্য যেন আমাদের কাছ থেকে হারিয়ে না যায়, আমাদের নতুন যে প্রজন্মরা যেন বাংলা চর্চা তার অব্যাহত রাখে। আমাদের এই যে প্রচেষ্টা এটা অব্যাহত থাকবে। সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজনৈতিক দলগুলো যদি সঠিকভাবে দেশ পরিচালনা করত তাহলে অন্তর্বর্তী সরকারের প্রয়োজন হতো না, মন্তব্য সৈয়দা রিজওয়ানা হাসানের। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের, বিজয়ের সুফল নষ্ট হয় এমন কথা না বলার পরামর্শ। শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, মন্তব্য হাসনাতের। ফ্যাসিবাদকে ফেরানোর চেষ্টা প্রতিহতের ঘোষণা সার্জিজের। দুদক আবারও সাবেক আমলাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত, দুর্নীতির অভিযোগ থাকা ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগে সমালোচনা, কমিশন পুনর্গঠন চায় টিআইবি। এবং ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি সাকিব আল হাসান, বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকলেও ব্যাটিংয়ে বাধা নেই। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।